আমার প্রাইভেট পার্টসের মধ্যে পুরো হাতটা দিয়েও মানে খামচে ধরলে যেভাবে ধরে না, ঠিক আছে, আমি না চিৎকারটা যে করবো আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমি যে মাকে ডাকবো, মা মা করেছে, মাকে ডাকবো, মা তো শুনতে পাবে, মা পাশের ঘরেই, আমি মাকে ডাকতে পারছি না। একটা সিঙ্গেল ডে ইভেন আমাকে পিরিয়ডস এর মধ্যেও ছাড়েনি। এমন জানোয়ার ও, ওই ওরকম জায়গায়ও মারা যায় যখন, মানে তখন ওর প্রাণটা ছিল। ও সেই মুহূর্তে বলেছে আমি দেখেছি। আর সেদিনকে যেটা করলো সেটা এক্সট্রিম লেভেলের হলো। আমার এত ইন্টারনাল ব্লিডিং হয়েছিল, আমার 9 দিন ব্লিডিং হয়েছিল কন্টিনিউয়াসলি। ওর মাথাটা উল্টো দিকে ঘোরানো, পুরো মুচড়ে দিয়েছে। আর শুধু মুচড়ে দেয়নি, এমনকি ধরো মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দিল, হাড়গুলো ভাঙলো, তো তুমি যদি বডিটা তুলতে যাও মাথাটা তো পুরো ঝুলে পড়ছে, কেন শুধু চামড়াটা শুধু ছিঁড়ে বেরিয়ে আসেনি। আমি প্রথম দেখলাম ওকে দেখতে কেমন। ওর নাম ছিল সিরাজ। ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গলের আজকের এক্সপিরিয়েন্সটি খুবই সেন্সিটিভ এবং সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। তো আমি সাজেস্ট করব ছোটরা যেন আজকের এই এক্সপিরিয়েন্স থেকে দূরে থাকে। আর আপনি যদি খুব দুর্বল হৃদয়ের মানুষ হন তাহলে আজকের ঘটনাটি আপনি স্কিপ করতে পারেন। তো ঘড়িতে বেলা 11টা, শনিবার। আমি ইন্দ্রনীল আর আপনারা শুনছেন ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল। সো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের এক্সপিরিয়েন্সে। আগে তোমাকে বলি, তোমার ব্যবস্থাপনা আমার দুর্ধর্ষ লাগে। ওই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই তোমাকে একদিনকে খুঁজে পাই, তারপর শোনা শুরু করি। এখন অ্যাডিকশনই বলতে পারো, রোজ দিন শুনতে হবে। এবং তোমার পুরনো যত ঘটনা, যত কিছু শেয়ার হয়েছে সবটাই আমার শোনা হয়ে গিয়েছে। মানে আমি এইভাবেই শুনেছি। আর আমার জানি না কেন মনে হয়েছে এখানে এমন কিছু মানুষ আছেন যারা, আমি যদি কিছু শেয়ার করি তারা হাসবে না, ওই যাকে বলে না ওর খিল্লি ওড়ানো, আমাকে নিয়ে হয়তো সেটা করবে না। এরা আমার সিচুয়েশন গুলো বুঝবে, এরা আমার নিজের লোক। মানে আমি এমন এমন সিচুয়েশন দিয়ে ফেস করে বেরিয়ে এসেছি, আর সেটা একটা দুটো দিন বা একটা দুটো মাস বা একটা দুটো বছরের জন্য নয়, দীর্ঘদিন ধরে আমার সাথে চলেছে। আমি তোমাকে যে ঘটনাটা আজকে বলবো সেটা ঘটনাটা 2011 ঘটনা। তখন আমি ক্লাস 9-এ পড়ি, ঠিক আছে। তখন থেকেই ঘটনাটা শুরু হয় আমার লাইফে। তোমাকে ফার্স্টে বলে রাখি, আমার বাড়ি যেখানে, আমার বাড়ি কোন্নগরে। তো আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি খুবই কাছে, ঠিক আছে। আমি এই জন্যই এটা তোমাকে বলছি, কেন কি আমি যে সিচুয়েশন গুলো ফেস করেছি এগুলো বলার এখানে প্রয়োজন রয়েছে। তাই জন্য আমাকে একটু এই জায়গাটা বলে নিতে হবে। যেভাবে আমি দিনগুলো কাটিয়েছি, একের পর একটা দিন, একের পর একটা রাত। লোকে তো নয় ধরো রাতে ভয় পায় না, যে অন্ধকার হলে ভয় পাচ্ছে, আমি দিনেও আমি হন্ট হতাম। এখনো যে বলছি ঘটনাগুলো, আমার গা হাত পায়ে কাটা দিচ্ছে, রীতিমতো গুজবাম্পস চলে এসছে। আর আমার এখনো সেই দিনগুলো মনে পড়ছে। তো আমি বলছি তোমাকে, তোমার মামা বাড়ি থেকে আমার বাড়ির ডিফারেন্স 5-10 মিনিটের, খুব বেশি না, হেঁটে হাঁটা পথ। যেহেতু আমার মাসির বাড়ি হিন্দমোটর, আমার পরের স্টপেজই তোমার মামারা এখানে চলে আসে। ভাইফোঁটার দিনে আমার মামার বাড়িতে একটা গেট টুগেদার হয়, যেটা হিউজ, মানে সবাই থাকে উপস্থিত ওখানে, ঠিক আছে। সবাই, পুরো ফ্যামিলি, মানে আমার মা, মানে আমার বাবার বাড়ির এপাশের লোকজনেরাও উপস্থিত থাকে, সবাই থাকে ওখানে। তো মামা বাড়িতে আমাদের গেট টুগেদার, খুব আনন্দের ব্যাপার। আর আমাদের এক্সাম থাকতো ডিসেম্বরে, আর নভেম্বর নাগাদ করে কালী পুজো, ঠিক আছে। তখন আমাকে পড়তে হবে বা পড়াশোনার মধ্যে আমাকে থাকতে হয়। তো মামা আর তখন একা বাইরে বেরোনোর পারমিশন যেহেতু ছিল না, তো দেখবে ওই দিদি দাদা ভাই বোনেদের সাথে ঘুরতে বেরোনোর একটা মজা আছে, ভালো লাগে। 2 ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও যথেষ্ট, ঠিক আছে। তো আমরা সবাই মামা বাড়িতেই রয়েছি, সারাদিন গেট টুগেদার হয়েছে, মা মাসিরা গল্প করছে। আমার দিদি, আমার মাস্তুতো দিদি, ও হঠাৎ করে এসে বল, এই গঙ্গার পাড়ে যাবি, চল ঘুরে আসি। এবার হঠাৎ করে শুনলে তো ভালোই লাগবে, যে হ্যাঁ চল, যাবো। তো বললাম হ্যাঁ চল। তো মা বললো, যেরকম বাড়ির বড়রা বলেন না, যে সন্ধ্যার মধ্যে ফিরে আসবি, বেশিক্ষণ থাকার প্রয়োজন নেই। তো আমরা ধরো ওই 4টে 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। তো আমাদের বাড়ি থেকে যে জায়গাটার কথা তোমাকে আজকে আমি বলছি, অনেকেই হয়তো চিনবে, আমাদের ধাসরা পেট্রোল পাম্প বলে একটা জায়গা রয়েছে। ঠিক পেট্রোল পাম্পের অপোজিটই একটা রাস্তা পড়ে, তার ভেতর থেকে তুমি যদি সোজা হেঁটে এগিয়ে যাও, একটা মসজিদ পড়ে ওখানে। আর এই মসজিদটা ক্রস করে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে গঙ্গার পাড়, কিছু অল্প একটু রাস্তা। আর দুটো সাইডে ওই ওয়ার্ল্ডিজ এর যে পুরোনো মেজ গুলো যে ছিল না, পুরোনো, যেগুলো এখন অ্যাবান্ডন হয়ে পড়ে রয়েছে, কেউ ওখানে যায় না, ঠিক আছে। ওখানে একটা কবরস্থান আছে।
ঠিক আছে। এবার আমরা তো গঙ্গার পাড়ে গিয়েছি, পাশে ইট ভাটা, সুন্দর, আর খুব সুন্দর জায়গাটা, দুর্ধর্ষ দেখতে, দুপাশে দুটো মাঠ, খুব সুন্দর পরিবেশ। আমরা গেছি, ঘুরেছি, মজা করেছি। এবার ছোটবেলায় দেখবে অতটা বুদ্ধি থাকে না যে কোনটা কি করবে বা না করবে। আর আমার বাড়িতে এই ধরো এই ধরনের এই ভূত প্রেত এসব নিয়ে আলোচনাও বেশি হতো না, কেন মা বলতেন যে যেটা নিয়ে বেশি আলোচনা করবে সেটা মাথায় বসে যাবে, তো ভয় ঠয় পাওয়ার ব্যাপার থাকে, তো ওগুলো নিয়ে আলোচনারই কোনো প্রয়োজন। তো জেনারেলি ওগুলো নিয়ে অত ভাবতামও না, কোনো ব্যাপার না, কোনো অসুবিধাই হবে না। তো আমরা ওখানে গিয়েছি, যাওয়ার পর তো আমরা অনেকে মিলে গেছি। আমার যে বড় দিদি রয়েছে, মানে আমার মাসির যে, মানে বড় মাসির যে মেয়ে, সে বড় যে দিদি আমার মায়ের থেকে মাত্র 6 বছরের ছোট, মানে এতটাই ডিফারেন্স আমার সাথে, যে সে দিদিও ওখানে আমাদের সাথে উপস্থিত। তো আমরা ওখানে যখন যাই, তোমাকে আমি বলে রাখি, এটা মানে শোনানোর কথা না, তো আমি তাও বলে রাখবো তোমাকে, আমার চুল খুব ভালো ছিল, খুব মোটা ঘন বড় চুল ছিল আমার, ঠিক আছে। আর আমি চুলটা তখন ওই হয় না, একটা ভালো চুলটা সুন্দর করে যেরকম ভাবে বাঁধাটা ওইভাবে বাঁধা গেছি। তো চুলের যে মসজিদের ভেতরে যখন ঢুকি আমরা, চুলের যে ক্লাচারটা হয় না, ওটা ভেঙে যায় হঠাৎ করে। তো ওই খোপা বেঁধে নেয় না অনেকে, ওটা আমি পারি না প্রপারলি, চুলটা কোনো রকম গুটিয়ে নিয়েছি। আর বড় চুল ছেড়ে রাখতেও সমস্যা নেই, ঠিক আছে। তো ওইভাবে ভেতরে ঘুরেছি, দেখেছি। আমি তো মিথ্যে বলবো না, আমি কোথাও পা দিইনি, কোথাও থুতু ফেলিনি, বা আমি এরকম কিছুই করিনি। যদিও বা এগুলো সম্পর্কে আমি জানতাম না যে এগুলো করলে কোনো দোষ হয় বা কাউকে ইনসাল্ট করা হবে, আমি এরকম কিছুই কিন্তু করিনি। তো আমি এখনো তোমাকে বলছি, আমার আমার গায়ে পায়ে কাঁটা দিচ্ছে। তো আমরা ওখানে যাই, তো ঘুরেছি, ঘোরা হয়ে গেছে। তো একটু দেখবে নভেম্বর টাইমটা আগে বেশ ঠান্ডা পড়ে যেত, শিশির পড়া শুরু হয়ে যেত, আর অন্ধকারটা একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো বেশ কিছুটা অন্ধকার হয়ে এসে দিদি বলছে যে চল চল চল, এখানে অনেকক্ষণ হয়ে গেছে, আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তো যেটা হয় না ছোট বয়সে, এই আর একটু দাঁড়া, একটু দাঁড়া, এতদিন পরে সুযোগ পেয়েছি। তো আমার দিদির ছেলে যে আছে, ও বলছে না না চল, ভালো লাগছে না এই জায়গাটা, কেমন যেন ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাই, চ, এতজন মিলে এসছি। আর যে বড় দিদি রয়েছে সে অনেকটাই বড়, সে বলছে তোরা কিছু দুষ্টুমি করবি, বকা আমাকে খেতে হবে, আমি যেহেতু বড়, চল সবাই মিলে। তো আমরা না ওখান থেকে বেরিয়ে এসছি। এবার বেরোনোর জন্য মসজিদটা যেখানটায় পড়ে, তোমাকে আমি জায়গাটা বলি, একদম শেষ মাথায় ধরো ইট ভাটাটা, সাইডে একটা সরু গলি যাবে, ওটা দেখে সোজা এগিয়ে যাবে। ওই সরু গলিটা দিয়ে যে তুমি যাবে, ডান হাতে একটা ওই পানা পুকুর টাইপের হয় না ওরকম, তার শেষ মাথায় হচ্ছে গিয়ে মসজিদটা, ঠিক আছে। পুরোনো আমলের একটা বড় বট গাছ আছে, বিশাল বড়। ওই বট গাছে আমি উঠেছিলাম, মানে একটু সামনের দিকে উঠে ওই ঝুড়িগুলো থাকে না, ওগুলোতে দোল খাওয়া, যেগুলো দুষ্টু বুদ্ধি থাকে আর কি। এবার ওগুলো করেছি। এবার ওখান থেকে বেরিয়ে আসছি, এবার মোটামুটি সবাই আগে আগে হাঁটছে। আর তখন তোমাকে আমি বলছি, তখন ওই পুরোনো সময়, তখন কিপ্যাডের ফোন আমাদের কাছে, ওই নোকিয়া 2626 একটা ফোন হতো না, ওটার টর্চটাই আর কি জ্বালিয়েছি। আর দিদির কাছে একটা ওরকম ধরনেরই কিছু একটা ফোন, ও টর্চটা জ্বালিয়েছে, তো জ্বালিয়ে গিয়েছে। তখন কিন্তু ভূতের ভয় পাইনি, তখন ভয় পাচ্ছি কিসের ভয়, তো ধরো সাপ খোপ হতে পারে, কিছু কামড়ে দিতে পারে। তো ওখান থেকে বেরিয়ে এলাম, যে রাস্তাটা যেটা জিটি রোডে লিঙ্ক করবে, ওখান থেকে হাঁটা ধরলাম। তো আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি, আমি আর দিদি আর আমার যে দিদির ছেলের কথা বললাম শুভ, আমরা তিনজন পেছনে হাঁটছি, সবার পেছনে। দুজন আমার দুপাশে হাঁটছে, আমি তো মাঝখানটায় হাঁটছি। আমার ওরা যেভাবে হাঁটছে, কারোর গায়ের নিঃশ্বাসটা আমার গায়ে পড়া পসিবল না। আমি পিছনে ঘুরে দেখলাম, মনে হলো কেউ আমার সাথে আসছে, একজন না কিন্তু একের বেশিই হবে। মানে তুমি একজনের হাঁটা বুঝতে পারবে, দেখবে, আর 2-3 জন একসাথে হেঁটে এলে তুমি সেটাও কিন্তু বুঝতে পারবে যে তোমার সাথে 2-3 জন হেঁটে আসছে না একজন হেঁটে আসছে। দিদি বললো কি হলো, না কিছু না, মনে হলো যেন কেউ পিছনে দেখতো, আমাদের কেউ বাকি পড়েছে, কতজন এসেছিলাম, কেউ বাকি পড়ে রইলো কিনা, তাকে ফেলে চলে যাচ্ছে কিনা। বললো সব তো হাঁটছে, কেউ নেই, ভুলভাল, চল। তো এগিয়ে হাঁটছে, আমি আবার ঘুরে দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে পড়েছি, আমি কি 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 যেন একটা মনে হচ্ছে। দিদি বলছে কি মনে হচ্ছে, আমি যে কে যেন পেছনে আসছে। দিদি বলছে সোজা রাস্তা, কোনো গলি নেই, এত বড় দুটো পাঁচিল, হঠাৎ করে কেউ লুকিয়ে পড়বে এরকম তো কোনো স্কোপ নেই, তুই ভুল ভাবছিস।
কিন্তু আমি যখন এগিয়ে আসছি, বিশ্বাস করবেন আমি তোমাকে এখনো বলছি, আমি এখনো সেই 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 সিচুয়েশনটা আমার মনে পড়ছে। আমার কিভাবে ফিল হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। হাড়ের কাছে বা কানের কাছে যদি কেউ খুব কাছে এসে নিঃশ্বাসটা নেয়, নিঃশ্বাসটা বুঝতে পারছি। এবার মানুষ দুদিকে নিশ্চয়ই নিঃশ্বাসটা নিতে পারবে না, আমি দুদিকেই ফিল করতে পারছি। ঠিক আছে, এবার আমার হঠাৎ করে মনে হচ্ছে যে কেউ তো আছে, অনেক সময় হয় না যে বেবি হেয়ার্স গুলো ঘাড়ের কাছে একটু হালকা টাচ করে, তখন একটু ইরিটেশন হয়, হয়তো ওরকম কিছু। আমি 2-3 বার হাত দিয়ে চুলটাকে ঠিক করার চেষ্টা করলাম। এবার তো আমি ওখান থেকে সোজা হেঁটে হেঁটে আসছি, তো পুরো থ্রু আউট পুরোটা, যতক্ষণ আমরা জিটি রোড অব্দি এসছি, পুরোটা সময় আমার ফিল হয়েছে যে আমার সাথে কেউ আসছে। আর তোমাকে এখানে একটা কথা আমি বলি, যে অনেকে বলে না যে এই একটু জায়গার মধ্যে আমাকে আটকে রেখেছিল, বা এই বাড়ির বাইরে আমি বেরোতে পারিনি। আমার কিন্তু ওরকম না। আমি যেখানে যেখানে গেছি, যেখানে যেখানে আমি গিয়েছি, যেখানে যেখানে আমি সেখানে সেখানে এটা ফিল করেছি। আমরা ওখান থেকে এলাম জিটি রোড অব্দি, তো ওখান থেকে যদি হেঁটে ফিরতাম আর একটু সন্ধে হয়ে যেত, ঠিক আছে, তো তখন ধরো বকা বকা ঠকা খাওয়ার চান্সেস থাকে। তো ওখান থেকে আমরা অটোতে উঠেছি, তখন টোটো বেরোই, শুধু অটোই পাওয়া যেত। অটো থেকে উঠেছি, অটোতে 2-3 মিনিটের ব্যাপার। আমরা বাড়ির সামনে নেমেছি, নেমে হেঁটে ওখানে আমি এরকম ঘুরে ঘুরে 2-3 বার দেখেছি। আমার খালি মনে হচ্ছে আমার সাথে কেউ এসছে, বা আমার সাথে কেউ রয়েছে, বা পেছন থেকে আমাকে কেউ ডাকছে। ঠিক আছে, এবার আমি বাড়ি চলে এসেছি। এবার আসার পর যেটা হয় যে ঠিক আছে, হাত পা ধুয়ে তুমি একটুখানি পড়ে নাও, তারপর আবার আড্ডা দেবে, গল্প করবে, 9টা থেকে আবার গল্প করো, এখন একটু পড়ে নাও। তো আমার মামা বাড়িটা হচ্ছে, তুমি মামা বাড়ি যে গেটটা থেকে সামনে বড় উঠোন, উঠোনের শেষে একদম বাড়ি, আর বাড়ির সাথে লাগোয়া হচ্ছে পুকুর। ঠিক আছে, আর তার বাঁ দিকটা করে হচ্ছে, মানে দক্ষিণ দিকটা করে যেটা পড়ছে, সেই দিকটা হচ্ছে একটা বড় মাঠ, আর সেখানে শীতলা মা আর মা কালীর মন্দির আছে। আমরা ওখানে, আমি এবার গিয়ে উপরে গেছি, কেন কি নিচে সবাই আড্ডা ফাড্ডা আড্ডা দিচ্ছে, গল্প করছে, সুতরাং নিচে আমার পড়াটা হবে না, আমি উপরে গেছি। তো উপরে গেছি, গিয়ে জানলা খোলা যেমন থাকে, পাখাটা আস্তে করা, তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো পড়ছি মন দিয়ে। তো আমার মনে হলো পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই ভাবলাম হয়তো দিদি উপরে উঠে এসছে, খাবার টাবার কিছু নিচে হয়তো ওরা খাচ্ছিল, সেটা হয়তো আমাকে দিতে এসছে, যাতে আমি নিচে গিয়ে সময় নষ্ট না করি, গল্প না করি। ঠিক আছে, তো পিছনে আয় না, দিয়ে যা, তোরা তো ভালোই ওখানে মজা করছিস। তো দেখলাম কোনো রিপ্লাই পেলাম না। ঠিক আছে, এবার দিদি হলে তো কিছু তো ঘুরিয়ে আমাকে উত্তর দিত। তো আমি ঘুরে দেখলাম কেউ নেই, হয়তো মনের ভুল। তার প্রায় 30-40 মিনিট পরে দিদি এসছে। যে তুই এর আগের বার যখন এলি, আমি তোকে বললাম, তুই আমাকে কোনো উত্তর দিলি না কেন? বলছে কখন এসছিলাম? তুই তো এসছিলি কিছুক্ষণ আগে। তখন আমি বললাম, বলছে না আমি আসিনি বোন, যেরকম ভাবে বলে বলে বাজে কথা না বলে, সময় নষ্ট না করে পড়, খাবারটা রইলো, খাওয়ার পর বলে ও নিচে চলে গেছে। এবার হয় না একটু বারবার করে একটুখানি সময় দেখবো, একটু নিচে নামবো। আমার মনে হলো যে ঘরের ভিতরে কেউ, ওই কেমন ধরনের তোমাকে বলবো, একটা অবয়ব টাইপের হয় না, তুমি মুখটা বুঝতে পারছো না, কিন্তু একটা ছায়া মূর্তি টাইপের হঠাৎ করে এসে মনে হলো যেন দরজার পাশে দাঁড়িয়ে আছে, উকি মেরে দেখছে। ঠিক আছে, এবার আমি ভেবেছি হয়তো দিদির ছেলে, যে শুভর কথা বললাম, সেও হতে পারে। আমি বললাম যে তোর ওই দিনটা আসবে, তোকে এরকম পড়তে হবে, তখন আমি এরকম মজা করব, তখন আমি কলেজে চলে যাব, তখন তোকে পড়তে হবে, আমার মজা। ঠিক আছে, এরকম ধরনের কথা বললাম। বিশ্বাস করবে না, যদি কেউ ঘরে আসে, এসে তোমার যদি বিছানা থাকে, ধরো আমি টেবিলে পড়ছি, তোমার যে বিছানা যদি কেউ বসে, তুমি বুঝতে পারবে তো? মানুষ যদি এসে ধরো বসলো, বুঝতে পারবে যে কেউ এসে বসলো। আমি কিন্তু পুরো পরিষ্কার বুঝতে পারলাম কেউ এসে বসলো। ঠিক আছে, আমি তাকালাম, কেউ নেই। হঠাৎ করে না, মানে গা হাত পাটা না পুরো নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে গেল। তখন ঠান্ডাই ওয়েদারটা, কিন্তু অতটাও ঠান্ডা না যতটা ঠান্ডা আমি ফিল করছি। ঠিক আছে, এবার এলাম যে হয়তো মনটা ওই ওদের দিকে পড়ে রয়েছে, যে ওরা ওসব, তাই জন্য এইসব ভাবছি। তার থেকে একটুখানি নিচ থেকে ঘুরে আসি, তারপর এসে আবার পড়বো খানা। আমি উঠলাম জানো,
আমি উঠে যে নিচে আসবো, আমার সে শরীরে সে শক্তিটা নেই। মানে আমার পাটা কেমন অদ্ভুত ধরনের ভার হয়ে গেছে, ঠিক আছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে, ঠিক আছে। আমি আবার না ওখানটায় বসে পড়লাম। তার পরে যে ঘটনাটা তোমাকে আমি বলছি, তারপরে আমার সত্যি কিছু মনে নেই। প্রায় 1-1.5 ঘন্টা পরে দিদি এসে বলছে, তুই ঘুমোচ্ছিস, পড়ার নামে তুই ঘুমোচ্ছিস। তখন আমার জ্ঞানটা ফেরে। না রে দিদি, আমি উঠেছিলাম নিচে যাব করে, তো তখন আমি তারপর না কি হলো আমার মনে নেই। বলছে, আমি আজকে মেশোকে কিছু বললাম না, এরপরে কিন্তু পড়াশোনা নিয়ে এসব পড়লাম, তোকে বকা দেবো, যেরকম বাড়ির বড়রা যেরকম বলে। এবার আমি না ভাবছি দিদিকে ঘটনাটা আমি বলবো, যেটা আমার সাথে হচ্ছে, যদি হেসে উড়িয়ে দেয়। ঠিক আছে, আমি ছোটবেলা দিয়ে একটু খেলাধুলো করতাম, একটু স্ট্রেট ফরওয়ার্ড, তো মানে আমি ভয় পাচ্ছি, হাসবে, হয় না ছোটবেলা, আমি এখন বলবো আমাকে নিয়ে হাসাহাসি করবে, ওরকম একটা ব্যাপার। আমি আমি শুধু তোমাদের সাথে শেয়ার করার আমার রিজন এটাই, জানো, যে এখানে কিছু মানুষ আছে, এটা আমার কমিউনিটি মনে হয় আমার, যেটা আমার নিজের লোক, এরা আমাকে নিয়ে হাসবে না, এরা জানে আমি এরকম ফেস করেছি, এরা বুঝবে। নাকি তো এরকমও বলে দিয়েছিল যখন আমি অসুস্থ হওয়া স্টার্ট করি, আমার এমন কন্ডিশন ছিল সারা শরীরে, হয়তো কোনো কারোর সাথে আমার অ্যাফেয়ার ছিল বা কিছু হয়েছিল, তার সাথে আমার হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে, আমি হয়তো ওই জন্য বাইরে বেরোচ্ছি না, আমার মুখ দেখাতে পারছি না, হয় না এরকম কথাবার্তা বলার লোক, এরকম সিচুয়েশন অব্দি আমার থেকে গেছে, আমার সারা শরীরে এরকম কন্ডিশন করে দিয়েছিল। আর আমার না খুব বাজে হ্যাবিট আছে, এখনো সেটা রয়েছে, তবে আমি এখন অন্যরকম ভাবে মেনটেন করি, সেটা তোমাকে আমি পরে বলবো। আমি খুব পারফিউম ইউজ করি, খুব বাজে হ্যাবিট আমার, মানে আমি এক্সট্রিম লেভেলে, মানে ধরো আমার প্রয়োজন নেই, এই মাত্র আমি লাগিয়েছি, আমি আবার রাখলাম, আমার কি মনে হলো একটু নিয়ে আবার একটুখানি নিয়ে নিলাম, বুঝতে পেরেছো? এমন না কোথাও বেরোনোর সময়, ওরকম ব্যাপার না, বাড়িতে থাকলেও আমার পারফিউম চাই, ঠিক আছে, আমার ভালো লাগে এরকম একটা ব্যাপার। তো আমি নামার আগে তো যখন দিদি উপরে এলো, তো আমি উপর থেকেই হাত পা ধুলাম, হাত পা ধুয়ে আমি না আহ নিচে নেমে এসেছি। তখন আমাকে দিদি জিজ্ঞেস করছে, তুই যে ওখান থেকে ফিরেছিলি হাত পা ধুয়েছিলি? আচ্ছা, আমার খেয়াল নেই। বলছে, দেখেছিস? আমি বলছি যে, আমি কেন? বলছে, কোথা থেকে ফিরলে হাত পা ধুয়ে ফিরবি না, ধুয়ে উপরে আসবি না? আমার মনে নেই, আর সত্যি আমি ধুইও নি। এবার আমি যদি বলি ধুইনি, তাহলে বকা খাবো, তার তো মনে নেই। এবার নিচে গেছি, নিচে গিয়ে যেটা হয় মাটন ফাটন ওই ধরনের খাওয়া দাওয়া, সব খাওয়া দাওয়া করা হয়েছে, বেশ কিছুক্ষণ গল্প করা হয়েছে। তো যেরকম হয় যে সবাই একসাথে, এরা একসাথে শোবে, এরা একসাথে শোবে। তো দিদি বলছে যে, বোন তো পড়বে, আমি আর বোন উপরে চলে যাচ্ছে, আমি বোন আর শুভ উপরে চলে যাচ্ছি ছোট ঘরে। আর তাহলে আর কি ঘরে ভিড় হলো না বেশি, আমরা একটু পরের দিকে গল্পও করতে পারবো। তো ওই ঘরটা যে তার ঠিক কোনায়, মানে যে দিকটা তোমাকে বলছিলাম না মন্দির রয়েছে একটা, ওই কোনায় একটা টয়লেট রয়েছে, একটা বাথরুম রয়েছে, ঠিক আছে। এবার আর ওটা উপরটা একদম সদ্য নতুন হয়েছে, সেই মুহূর্তে একদম পরিষ্কার, একদম নতুন, ঠিক আছে। তো আমরা উপরে গিয়ে এবার শুয়ে শুয়ে কথা বলছি যে এই হয়েছে, এটা এটা ওটা, এবারের পুজোটা এই হয়ে গেল। দিদি বলছে, এরকম পুজো, যেরকম বড়রা বলে পুজো ওরকম অনেক পাবি, পড়াশোনা করে নে, এই ওই। তো বলতে বলতে বাথরুমের কলটা আমি বন্ধ করে এসেছিলাম, ঠিক আছে, আমার মনে হলো কি জল পড়ছে এখনো। তুই কি বাথরুমে গেলি, কল আটকাসনি? দিদি বলে, সবার শেষে তো তুই গেলি। তো আমি উঠে গেলাম, এবার ঘরের ভেতরে বাথরুমের তো আমার লাইট জ্বালানোর প্রয়োজন নেই, আমি গিয়েই আর কি কলটা বন্ধ করে দিয়েছি, কারণ জানলাটা খোলা, লাইট পোস্টের আলোটা তো সম্পূর্ণ ঘরে, বেশিরভাগটাই ঘরে আসছে, ঠিক আছে। কথা বলছি তখন, বেশি রাতও বলবো না, 11:30 পৌনে 12টা, এর বেশি হয়নি। আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি, তো শুভ আগেই ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, ও আগেই ঘুমিয়ে পড়েছে, আমরা দুজনও ঘুমিয়ে পড়েছি। এবার আমি অঘরে ঘুমোচ্ছি, তার মধ্যে আমার মনে হলো যে আমাকে কেউ ধরলো, মানে আমাকে খুব ভালগার ভাবে, মানে কি বলবো তোমাকে, আমি খুব বাজে সিচুয়েশন কাটিয়েছি, ঠিক আছে। আমাকে মনে হলো কি কেউ ধরলো, ঠিক আছে, এমন ভাবে, এমন প্রাইভেট পার্সেই হাতটা পড়েছে, তখন তো বুঝতে পারিনি, তখন ভেবেছি ঘুমের মধ্যে হয়তো দিদির হাতটা পড়ে গেছে। দিদি যদি ধরেও, দিদি যদি ঘুমের মধ্যে ধরে শোয়ও, আমাদের ভাই বোনদের মধ্যে অমনই মিল, আমরা একে অপরের জন্য ওরকম ভাবেই পাগল এখনো। দিদি যদি আমাকে ধরেও, বা তুমি আমার ভাই, আমি যদি তোমার হাতটা ধরিও, বা ঘুমের মধ্যে তোমার গায়ে আমার হাতটা পড়েও, নিশ্চয়ই এমন কোনো প্রাইভেট পার্টসটাকে আমি বাজে ভাবে ধরবো না যেটা তোমাকে ইরিটেট করবে, ঠিক আছে। এবার
আমি না হাতটা এরকম সরানোর চেষ্টা করলাম, কিছু আমার হাতে ঠেকলো না। তখন হট করে ঘুমটা ভেঙে গেছে, যে কি হলো ব্যাপারটা। এবার আমি না দিদির দিকে দেখে দেখছি অঘোরে ঘুমোচ্ছে, ঠিক আছে। আর পুরোনো দিনের যে খাটগুলো হতো না, সেই দিদুনের আমলের, অনেকটা বড় গো, 3 জন শুলেও অনেকটা স্পেস থাকে, ঠিক আছে। আর তখন সবাই ছোট ছোট রোগা রোগা। এবার আমি দেখছি দিদি ঘুমোচ্ছে, আমি বললাম হয়তো দিদি ভুল করে হাতটা পড়ে গেছে, দিদি বুঝতে পারেনি বা কিছু। আমি না সাহস করে যে উঠবো সেটাও পারছি না। সারা শরীরটা না মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে, ঠান্ডা। আর অদ্ভুত ধরনের ঠান্ডা লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। অদ্ভুত ধরনের ঠান্ডা লাগছে। এবার আমার মামা বাড়িতে একটা কুকুর ছিল, দেশি, ওর নাম রিজু। তারা বাড়িতে ঘুরতো। রিজু বিশ্রী ভাবে চিৎকার করছে, মানে যেটা হাউলিং বলে না, মারাত্মক ভাবে কাঁদে, ওরম মারাত্মক ভাবে কাঁদছে। আমি ভাবছি যে কিছু দেখেছে বা কোনো হয়তো অন্য কুকুর চলে এসছে বা কিছু। আমি এই রিজু চুপ কর, এরকম 2-3 আচ্ছা আমি কি একা শুনতে পাচ্ছি? নিচে যারা রয়েছে তারা তো বেশি শুনতে পাবে, তাই কিনা? যারা নিচে রয়েছে তাদের তো আরো বেশি শোনার কথা, ঠিক আছে। এবার ওরকম ভাবতে ভাবতে এবার আমি আস্তে আস্তে না, মানে কিরকম একটা অদ্ভুত ধরনের ভয় করছে। আমি চাদরটাকে মুড়ো দিয়ে শক্ত হয়ে মানে ধরে দিদিকে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছি। আমার হঠাৎ করে মনে হলো দিদির আর আমার মাঝখানে একটা কেউ যেন শুয়ে আছে, গায়ে পশম ভর্তি, লোমশ একটা কি যেন একটা। আমি না তাড়াতাড়ি করে আমি লাইট জ্বালিয়ে দিয়েছি, দেখছি কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এবার আমি ভাবছি কি মনের ভুল, এটা নিয়ে ভাবছি না সত্যি ঘটছে আমার সাথে এগুলো। আমি যদি এটা দিদিকে এখন ডেকে বলি, দিতে বলবে চুপ করে ঘুমো, বাজে ভাবছিস। আমি কিছু বলিনি, আমি চুপ করে না শুয়ে পড়েছি। এবার এটা তো মাথায় আছে যে দরজাটা আটকানো না, জাস্ট ভেজানো, ঠিক আছে। আটকানোর প্রয়োজন নেই, ছিটকেনি দেওয়ার প্রয়োজন নেই। মনে হলো কি 4 পায়ে যদি কেউ ক্রল করে চলে, যেরকম কুকুর যেভাবে হাঁটে 4টে পায়ে, বুঝতে পারছো? আমি ভাবছি মানে রিজু উপরে এসছে কোনো কারণে, ঠিক আছে। তো আমি ভেবেছি ও এসছে, ও শুয়ে পড়বে, ও মা নিজেই নিচেই শুয়ে পড়তো বা উপরে উঠে একটা কোনায় শুয়ে পড়বে, কোনো ব্যাপার না। আমি বলছি যে দিদি ওই ছোট চাদরটা নিচে একটু ফেলে দে তো, ও রিজু দেখবি জায়গা করে নেবে। দিদি বলছে, দিদি উঠেছে, উঠে না বসেছে, বসে বলছে কোথায় রিজু? আমি এইমাত্র দেখলাম যে ও ঢুকলো বলে দরজা তো আটকানো। তুই কি সব আজে বাজে কথা বলছিস? এবার আমি ভাবছি কি যে সত্যি আমার সাথে এগুলো হচ্ছে না, মানে আমার মাথায় কোনো প্রবলেম হচ্ছে বা আমি কিছু নিয়ে বেশি ভাবছি বা এরকম কিছু। কিন্তু আমার ভাবার কোনো সিচুয়েশন নেই, কেন আমি এসব নিয়ে আলোচনা আমার বাড়িতে হয় না, বা ওই ভূতের কোনো সিরিয়াল দেখা হয় না, ওগুলো আমি কখনো করি না। তাহলে আমার সাথে এগুলো কেন হচ্ছে? এবার ওই দিনটা মানে ওই রাত ওরকম হতে হতে 4টে 4:30 বেজে গেল মোটামুটি। তারপর ধরো সবকিছু নর্মাল, ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়লাম। তো যেরকম সকালে উঠতে হয় উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। এবার ওদিনকে বাড়ি ফিরে আসার ব্যাপার, তো বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে আমার বিকেলে পড়তে যাওয়া ছিল। তো ওই ধরো 6টা 6:30 থেকে পড়া থাকতো। হঠাৎ করে বাইরে যে অন্ধকার মানে অন্ধকার হয়ে গেছে, তো মানে ধরো ভয় পাওয়ার কিছু দেখার ব্যাপার নেই। আমি ধরো ঘর থেকে বাইরের দিকটা দেখছি, তুমি আমার মায়ের সাথে কথা বললে এটা বুঝতে পারবে। আমার মা না সারাক্ষণ আমাকে ধরে থাকতো, আমি এত ভয় পেতাম। ঘর থেকে বাইরের দিকে যে তাকাচ্ছি, যে অন্ধকার হয়ে গেছে, ওটা দেখে আমি ভয় পাচ্ছি, ওটা দেখে আমার ভয় লাগছে। আমি চোখ বন্ধ করে নিচ্ছি, আমি পড়তে যাব না আজকে। আর বাবা, হ্যাঁ কেন পড়তে যাবি না? পড়তে যেতে হবে, সামনে পড়, তুই তো এরকম কখনো করিস না, তুই এরকম হয়ে যাবি আমি কখনো ভাবতে পারিনি, যেগুলো বলে আর কি নর্মালি। তারপরে এবার আমি একা শুতাম, মানে আমাদের দুটো পাশাপাশি রুম, এক দেওয়ালেই, কিন্তু আমি আলাদা শুতাম, বাবা মা আলাদা শুতেন। আমার বাড়িতে কুকুর আছে, ঠিক আছে। তো এখনো আছে, তখনও যে ছিল। মানে আমি শুধু আমার ক্ষেত্রে হারাইনি, আমি আমার বাচ্চাগুলোকেও হারিয়েছি এই 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 সিচুয়েশনটা চলার মাঝখানে, ঠিক আছে। তো
আমি তো ওরকম ভয় পাচ্ছি, তো মা বলছে যে তুই কি দেখেছিস রে, ভূতের সিরিয়াল ফিরিয়াল, ভূতের সিনেমা টিনেমা দেখেছিস দিদিদের সাথে বসে? আমি বলছি না। বলছে তাহলে তুই এরকম ভয় পাচ্ছিস? আমি জানি না মা, আমার না খালি মনে হচ্ছে আমার সাথে সাথে কেউ ঘুরছে। আর আমি আমার মামা বাড়িতে শুধু না, আমি বাড়িতে এসেছি যে আমার ফিল হচ্ছে আমার পিছন পিছন কেউ ঘুরছে। আমি টয়লেটে স্নান করতে ঢুকছি, বাথরুমে স্নান করতে ঢুকছি, কেউ আমাকে দেখছে। ঠিক আছে, আমি রীতিমতো কোমরের ওপরটায় উঠে জানলা দিয়ে উকি মেরে দেখছি যে কেউ ওখান থেকে উকি মারছে কিনা। আমার সিচুয়েশনটা বুঝতে পারছো আমার কেমন হয়, মানে ম্যানিয়াক টাইপের হয়ে গেছি। ঠিক আছে, আমি এবার উকি মেরে মেরে দেখছি যে কেউ কি আমাকে দেখছে। খালি মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে। আর সব থেকে বেশি বাজে সিচুয়েশন হচ্ছে এটা, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি যে স্নান করে এসে ঠাকুর নমস্কার করা, ঠাকুরকে জল দেওয়া, কিছুই করছি না, সবটাই বন্ধ। সেটা একদিন মা দেখেছে, দুদিন মা দেখেছে, 3 দিন থেকে মা বলা স্টার্ট করলো কি রে তুই, ভালো লাগছে না। মা ভেবেছে হয়তো আমি পিরিয়ডস এর মধ্যে আছি। কিরে তোর কি এরকম কিছু হয়েছে, তুই ঠাকুর জল দিচ্ছিস না? বললাম, না না, আমার এমনি ইচ্ছে করছে না। তারপর মানে প্রতিটা মুহূর্ত আমার খালি মনে হচ্ছে কি যে কেউ আমার পেছনে আছে, কেউ আমাকে কিছু করছে। ওই প্রথম মামা বাড়ি থেকে মানে ভাই ফোটার যে পরের দিন বাড়ি ফিরলাম, ওই দিনটা খালি বাদ গেছে। তার পরের দিনকে যখন রাত্রেবেলা আমি শুতে গেলাম, বলে বোঝাতে পারবো না, আমি শুয়ে আছি তো, তোমার কোল বালিশ ধরো তোমার এক সাইডে রয়েছে পাশ বালিশটা, ঠিক আছে? তোমার পাশে একজন কেউ শুয়ে থাকলে তুমি বুঝতে পারবে, কিন্তু তুমি যত ঘুমের মধ্যেই থাকো না কেন তোমার পাশে কেউ শুলে তুমি বুঝতে পারবে। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে বারান্দার দিক থেকে কেউ হেঁটে এলো, হেঁটে এসে আমার পাশে শুলো, আর একটা মানুষ আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। একজন সোজা হেঁটে এলো, এসে আমার পাশে বসলো, মানে তোমার বিছানায় যদি কেউ বসে তোমার পাশটায় শোয়, তুমি যত ঘুমের মধ্যেই থাকো তুমি কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমার সেই সাহসটা হচ্ছে না যে আমি চোখ খুলে দেখবো কে আছে। ঠিক আছে, এবার আমি ভাবছি যে ঘুরে একবার দেখবো, মাথার কাছে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে, পাশে কেউ একজন শুয়ে আছে। না না, বাবা মা তো এত রাত্রে উঠে এইভাবে দেখতে আসবে না, তো দরজা খোলার আওয়াজ পেতাম, তো বারান্দার দিক থেকে কেউ এলো বলে মনে হচ্ছে। এবার হয়তো মনের ভুল, ঠিক আছে, শুয়ে আছি চুপ করে। আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, বিশ্বাস করো যে এটা মনের ভুল, আমি ভুল ভাবছি বা ভুল দেখছি। যদি সত্যি সেটা হতো হয়তো খুব ভালো হতো। শুয়ে আছি, হঠাৎ করে একটা হাত, ঠান্ডা একটা হাত আমার প্রাইভেট পার্টস এর মধ্যে পুরো হাতটা দিয়েও মানে খামচে ধরলে যেভাবে ধরে না, ঠিক আছে, আমি না চিৎকারটা যে করবো আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমি যে মাকে ডাকবো, মা মা করেছে, মাকে ডাকবো, মা তো শুনতে পাবে, মা পাশের ঘরেই, আমি মাকে ডাকতে পারছি না। ঠিক আছে, ইভেন মানে বলছি না, আমার মনে পড়ছে ওগুলো। এবার আমাকে এমন করে মানে এমন ভাবে ধরে ফেলেছে যে আমি না ছাড়াতে পারছি না কোনোভাবে, কিন্তু আমি যে ডাকবো জোরে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি তারপরে কিছুক্ষণ মানে আমাকে এমন ভাবে চেপে ধরে রেখেছে, তারপরে মানে খুব বাজে ভাবে আমাকে গায়ে হাত দিচ্ছে, মানে খুব নোংরা ভাবে, খুব বিশ্রী ভাবে গায়ে হাত দিচ্ছে। আর আমি না বুঝতে পারছি আমার চুলের মধ্যে কেউ হাত দিচ্ছে, চুলটার মধ্যেও, কিন্তু যে আমাকে গায়ে হাত দিচ্ছে সে কিন্তু চুলে হাত দিচ্ছে না, তার দুটো হাতই আমার শরীরের মধ্যে। চুলে অন্য একজন কেউ হাত দিচ্ছে, সে মাথার কাছে দাঁড়িয়ে আছে, সে আমার চুলে হাত দিচ্ছে, হাত বুলোচ্ছে, আমি কন্টিনিউ বুঝতে পারছি। আর খুব বাজে ভাবে গায়ের স্মেলটা যদি কেউ শোকে, গন্ধটা যদি কেউ শোকে, ওইভাবে কেউ কানের কাছে এসে গন্ধটা শুকছে। ঠিক আছে, ওরকম ধরনের রাত্রেবেলা গা হাত পা ধুয়ে এসে একটু পারফিউম দিয়ে আর ভালোভাবে ফ্রেশ হয়ে শোয়া, ওই অভ্যেসটা। আমি না ওরকম হতে হতে আমি না ঘুমিয়ে পড়েছি কখন। ঠিক আছে, আমি সকালবেলা উঠে ভেবেছি যে রাতে হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছি। তোমাকে আমি ওই ল্যাপটপে মোস্ট প্রবাবলি ছবিটা আছে, আমি তোমাকে পাঠাবো। আমার দুটো হাতে যদি কেউ শক্ত করে চেপে ধরে রাখে, দুটো হাত তো স্পষ্ট। ঠিক আছে, ওটা আমার দাদার ক্যামেরায় তোলা হয়েছিল ছবিটা। ঠিক আছে, তখন এত ক্যামেরা ফোন বা এত কিছু এতটা অ্যাভেলেবেল ছিল না, ছিল খুব কম। তো চেপে ধরে রেখেছে, আর আমার লোয়ার অ্যাবডোমেনের নিচটাতে নখের আঁচড়, আর সেটা নর্মাল না, বেশ
গভীর, মানে বেশ ভালো করে খিমচে দেওয়া বলে না যাকে, ওরম ধরনের। রীতিমতো আমার সকালবেলা জ্বালা করছে। আমি, আর তার থেকে বড় কথা, ঘুম থেকে কেমন ভাবে উঠি, সোজা উঠি, বসি, ঠাকুর নমস্কার করে নিচে নেমে যাই। তো আমি উঠে যে বসেছি, আমার লোয়ার অ্যাবডোমেনে এতটাই ব্যথা যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। ঠিক আছে, আমি কোন রকম নিচে, মা বলছে কি হয়েছে ধর, দেখো না এরকম এখানটা কেটে গেছে। মা বলছে ঘুমের মধ্যে হয়তো কোনোভাবে ইচিং টিচিং হয়েছে, চুলকে টুলকে ফেলেছিস। না, আমার তো সেরকম বড় নখই না, আমি খেলাধুলো করি, আমি ভলি খেলতাম, আমার তো সেরকম নখই নেই, আমি কিভাবে। তখন মা বলছে হয়তো রাজা লিজা কারোর সাথে খেলতে গিয়ে হয়তো কোনোভাবে লেগে গেছে। কিন্তু আমার বিশ্বাস করো, আমার মনে পড়ছে না যে ওরকম কিছু ঘটেছে আমার সাথে। আমি তখন মাকে বলছি না গো, মা বলছেন না রে, হ্যাঁ রে, ওইভাবেই লেগে গেছে, অত ভাবিস না। তুই স্নান টান করে নে, স্নান টান করে ওষুধ ওষুধ লাগিয়ে নে, ঠিক হয়ে যাবে। ভালো কথা। এবার রাত্রের বেলা দিনের বেলার মধ্যে তো ডিফারেন্স হওয়া উচিত, আস্তে আস্তে ওগুলো আমার সব সেম হয়ে গেল। যে রাত্রেবেলা ভয় পাচ্ছি, দিনের বেলা ভয় পাচ্ছি না, ওরকম বলে আমার কাছে রাত দিন বলে আর কিছু রইলো না। এবার আমি দিনের বেলাও ভয় পাচ্ছি, বাথরুমে যেতে পারছি না, ঘরের ভেতরে বাথরুম, সেই বাথরুমে আমি যেতে পারছি না। মাকে বলছি এখানটা দাঁড়াও না। আচ্ছা তুই আবার কবে থেকে এরকম হয়ে গেলি? আমার বম্মা, মানে আমার যে জেঠিমা রয়েছেন, আমি আমার বম্মা বলছে ও যখন ভয় পাচ্ছে, মাকে বলছে ও যখন ভয় পাচ্ছে তুই এরকম করছিস কেন, দাঁড়াতে বলছে দাঁড়া, কি সমস্যা হয়েছে? হ্যাঁ তুমি কি বলো, আমি গাছ ফেলে ওর পেছনে দাঁড়িয়ে থাকবো, তুমি গিয়ে দাঁড়াও। আর বম্মা এসে দাঁড়িয়েছে। প্রথম আমার বম্মাই যে আমাকে এই সিচুয়েশনটা, মানে সবার ফার্স্ট টাইম যার সাথে কনফ্রন্ট করতে পেরেছি যে এরকম এরকম সিচুয়েশন হচ্ছে আমার সাথে। পরের দিন রাত্রে আমি ভাবলাম যে আমি ডিসিশন নিলাম যেসব ভুলভাল আমি ভাবছি, বাজে চিন্তা ভাবনা করছি, হয়তো কোনোভাবে কেটে গেছে, ঠিক আছে, আমি এসব বাজে জিনিস ভাবছি বলে হয়তো আমার মাথায় এগুলো বসে যাচ্ছে, তো আমি এগুলো আর ভাববো না। এগুলো না ভাবলে সব নর্মাল হয়ে যাবে, ভালোভাবে নর্মালি যেরকম হয় বেশ ভালোভাবে। এবার সন্ধ্যাবেলার পর থেকে ভেবে রেখেছি ভয় পাবো না, সন্ধ্যাবেলার পর থেকে আমার খালি ফিল হচ্ছে যে আমার গায়ের কাছে কেউ ঘুরছে। বেসিক মা বলছে তুই সন্ধ্যাটা দিতে চাই, আমি পারবো না। আর তুমি বিশ্বাস করো, এখন এই অডাসিটি আমার নেই, আমি আমার মাকে মুখের ওপর না বলবো। আমি মাকে মুখের ওপর না বলতাম তখন, আমি করবো না, আমি পারবো না, আমার ভালো লাগছে না, আমাকে কেন করতে হবে, তুমি করো। আমার না, মানে আমি এরকম কথা অব্দি বলেছি যে আমার জন্য ঠাকুর বসিয়েছো, আমি বলেছি ঠাকুর বসাতে, ঠিক আছে, মা বলছে বাবা আসুক আজকে, এরকম একটা ব্যাপার। এবার এসেছি, শুয়েছি বিছানায়, আমার তো ঘুম আসছে না, কারণ আমি তো জানি যে যদি বাই চান্স কিছু ওরকম ঘটে, তা আমি কি মাকে বলবো যে আমার সাথে শোয়ার জন্য? ঠিক আছে, এবার তারপর ভাবছি যে না থাক, দেখি না কি হয় আজকের দিনটা। আমি শুয়েছি, আমি রীতিমতো ঘুমোচ্ছি। আর তখন না দেখবি ফোন টোন পাশে নিয়ে শোয়ার অত ব্যাপার ছিল না। এটা ঘড়ি, এটা হাত ঘড়ি আমার সাথে থাকতো সবসময়, ঠিক আছে, ওটা দিয়ে টাইম ফাইম দেখতাম। এবার কেন কি ওয়াল ক্লকটা আমার মাথার পেছন দিকটা পড়ছে, ঠিক আছে। তো আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়েছি, ঘুমোচ্ছি, বিশ্বাস করবে আর ঠিক ওই 2:15 থেকে 2:25 এর মধ্যেই রেগুলার, মানে তোমাকে আমি বোঝাতে পারবো না, আমি রীতিমতো অ্যাসল্ট হয়েছি রেগুলার বেসিসে। একটা সিঙ্গেল ডে ইভেন আমাকে পিরিয়ডস এর মধ্যেও ছাড়েনি, এমন জানোয়ার। আমাকে পিরিয়ডস এর মধ্যেও কোনোদিনও ছাড়েনি যে পিরিয়ডস এর মধ্যে হয়তো আমাকে ছোবে না, এরকম কোনো দিন অব্দি আসেনি। তো তাদের মধ্যে দুজন যারা ছিল, তাদের মধ্যে দুজনই কিন্তু ওরকম ওই ধরনের ছিলেন না, ঠিক আছে। দুজনের মধ্যে একজন ছিল যে ওরকম ধরনের। পরে আমি তোমাকে বলছি যখন জানতে পারি কে বা কিভাবে হয় বা কি বৃত্তান্ত। তো আমি শুলাম, ঠিক আছে, শোয়ার পরে ঘুমিয়ে পড়েছি, ঠিকই 2:15 বাজে। তো আমি দেখলাম, আমার পুরো ফিল হলো কেউ বারান্দার দিক থেকে হেঁটে এলো, ফার্স্টে বসলো আমার বিছানাটায়, ঠিক আছে, বসে যেরকম নর্মালি পাটা আমরা ওঠাই, পাটা উঠিয়ে আমার পাশে শুলো, ঠিক আছে। শুয়ে ঠিক কিভাবে বলবো তোমাকে, বা হাতটা একদিকে ভর দিয়ে, ডান হাতটা দিয়ে রীতিমতো আমার গায়ের উপরে, যদি আমার গায়ের উপরে উঠে পড়ে কেউ, যে ভারটা একটা পুরুষ একটা নারীর দুজনের শরীরের ডিফারেন্স থাকে তো, ঠিক আছে, পুরো ভারটা আমি ফিল করতে পারছি যে আমার গায়ের উপরে কেউ উঠে বসেছে, ঠিক আছে। আর গায়ের মধ্যে না মানে একটু হেয়ারি টাইপের, মানে একটু পশম পশম ধরনের, বুঝতে পারছো। এবার আমি না ওই একই ফেজে মানে চিৎকার করতে চাইছি, করতে পারছি না, ভয় করছে। সেই মানে ঘুম থেকে উঠতাম যখন, সারা গায়ে আঁচড়,
কামড়, মানে ছোট 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 করে ছোট 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 নখ দিয়ে ধরো তোমাকে এরকম কিছু কিছু জায়গায় আঁচড়ে ধরেছে। এবার আমি তোমাকে বলছি, আমি যখন এগুলো বুঝতাম না, এরকম এই জিনিসটা হয়েছে টানা 3 মাস আমার সাথে, টানা 3 মাস। হঠাৎ করে আমি দেখতে পাই আমার স্কিন খারাপ হতে শুরু করে। মানে ধরো একটা ড্রাস্টিক চেঞ্জ হয় না, মানে ধরো তোমার আমি বলছি না যে কালো ফর্সা ওরকম কোনো ব্যাপার না, হয় না যে তোমার একটা স্কিন ছিল কিন্তু সেটা হঠাৎ করে বাজে হয়ে যাচ্ছে, তুমি কিন্তু নিজে বুঝতে পারবে। তোমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, সারা গায়ে তোমার তো মানে আঁচড়ের দাগ। এবার সবাই কি ভাবতো, যেহেতু আমি কুকুর বিড়াল ভালোবাসি, কুকুর বিড়াল ঘাটি বা আমার বাড়িতে রয়েছে বা বাইরের গুলোকে আমি খেতে দিই, ওদের সাথেই ঘাটাঘাটি করতে গিয়ে আমার লেগে যাচ্ছে, ঠিক আছে। আর কিছুটা সময় আমি এটাও ভয় পেয়েছি যে আমি এতটা স্ট্রং হেডেড, আমি যদি বলি আমাকে হাসির জায়গায় নেবে, বা এটা আমার সাথে ঘটছে। আমার চুল পড়তে শুরু করে। আমি তোমাকে আমার আগের একদম প্রথম দিককারের চুল আর এখনের চুলের ডিফারেন্স, আমি এখন চুল বড়ই করি না ভয় আর। এখন এমন ভাবে ভয়টা আমার মধ্যে রয়েছে, আমি চুলটা আর বড়ই করি না। তো চুলটা পড়তে শুরু করলো মারাত্মক লেভেলে, মানে আমি তোমাকে সেই ছবিটাও পাঠাবো, মানে এক এক দিনের চুলে হাত দিলে কতটা করে চুল উঠে আসতো। এরকম একটা দলা চুল ধরো তো উঠে আসলো তোমার মাথার একটা জায়গা থেকে, মানে একটা দুটো চারটে পাঁচটা এগুলো তো নর্মাল, একসাথে এক দলা চুল উঠে আসতো। এইভাবে চুলটা পড়া শুরু করলো, চোখের নিচে কালি পড়া শুরু করলো। এবার কি হলো, এক একটা দিন এমন স্টার্ট হলো, মানে পিরিয়ডস এর মধ্যে যখন আমার সাথে ওই খারাপ খারাপ জিনিস হলো। আমার সব থেকে বাজে ব্যাপার হচ্ছে গিয়ে লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে, পুরো যন্ত্রণায় কাটাতাম আমি, ঠিক আছে। আমার স্কুল, আমার পরীক্ষা, আমি এক্সাম কিভাবে দিই আমার তো খুব, মানে আমি প্রথম সারির স্টুডেন্ট, সেদিকে বলতে পারো আমি জাস্ট পাস করেছি, কোন রকম ভাবে পাস করেছি। আমি স্কুলে যেতাম না, আমার স্কুলে মনে হতো আমার পাশে কেউ একজন বসে আছে, অলওয়েজ আমার মনে হতো আমার পাশে কেউ আমার পাশে বসে আছে। আমি স্কুলের টয়লেটে গেলে আমি কাউকে সাথে করে নিয়ে যেতাম, কাউকে বলতাম যাবি আমার সাথে, বলতো হ্যাঁ চল। আমি সবসময় মনে হতো আমার সাথে, আমি তো দরজাটা ধরে দাঁড়াবি, হ্যাঁ, বলতো ঠিক আছে। আমি দরজাটা আমি আমি তোমাকে এখনো বলছি না, আমি ঘেমে যাচ্ছি, আমার আমার সেগুলো খালি মনে পড়ছে। মানে আমি অনেক কষ্টে, আমি অনেক প্রচুর কাউন্সিলিং নিতে হয়েছে এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে। তো আমি এবার প্রথম আমার বম্মা যার কথা বললাম, আমার বম্মা আমাকে আবার ডাক্তার দেখানো স্টার্ট হলো। এবার হিউজ চেঞ্জেস আসছে, বাড়ির লোক তো দেখতে পাচ্ছে, ক্লাস 10-এ উঠে গেছে, এবার তো পড়াশোনার আরো প্রেশার, ঠিক আছে। তো এত খারাপ হয়ে যাচ্ছে রেজাল্ট। এবার রেজাল্টটা যখন হাতে এলো, তো তখন বলছে তুই এরকম রেজাল্ট করবি তো আনএক্সপেক্টেড। তো আমার বম্মা বললো যে দেখো ও তো এরকম কখনো করে না, কোনো হয়তো কারণ আছে, কি হয়েছে আমাকে বল। তো বাড়িতে বকা টকা খেলাম যেমন। এবার বম্মা আমাকে আলাদা নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে যে আমাকে বম্মা বুড়ি ডাকে, ঠিক আছে, তো বুড়ি কি হয়েছে আমাকে একটু বলতো। আমি বলছি জানো বম্মা, একটা দুটো এরকম লোক আছে, এরকম আসে রাত্রেবেলা, ঠিক আছে, এরকম রাত্রেবেলা আসে, রোজ রাত্রে আমাকে এভাবে বাজেভাবে ডিস্টার্ব করে। মা বলছে যে তাহলে আজকে তোর সাথে আমি ঘুমোবো, দেখবো কে আসে, কার এত বড় সাহস, তো দেখবো কে আসে, কার এত বড় সাহস যে তোকে ছোঁয়ে, ঠিক আছে। আমি না বম্মাকে পুরো দেখিয়েছি জামা প্যান্ট খুলে, যে দেখো আমার এরম 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 হয়েছে। আমি এগুলো দেখাতে পারছি না বাবাকে, বাবা আমাকে বকছে, আমি বাবাকে বলতে পারছি না, আমি জেঠুকে বলতে পারছি না, আমি দাদা ভাইকে বলতে পারছি না। দাদা ভাই রাগারাগি করছে, হ্যাঁ তোর রেজাল্টে এরকম ছিঁড়ি হয়ে গেছে, কি করবি, এই ওই হ্যানা তেনা যেটা হয়। আর বম্মা বলছে আজকে আমি তোর সাথে ঘুমবো, তারপর যা হবে দেখা যাবে। তুমি বিশ্বাস করবে না, মানে আমি কিভাবে তোমাকে বলবো, আমার বম্মা আমার সাথে শোবে পুরো ঠিকঠাক, আমাদের এখনো জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে, আমরা একসাথেই খাওয়া দাওয়া সবকিছু আমাদের একসাথে। আমার বম্মা সিঁড়ি দিয়ে এরকম উবুর হয়ে পড়লো, মানে এরকম ছিটকে পড়লো আমার চোখের সামনে, থুতনির কাছটা এত বড়, এতটা ভাবে ফেটে গেল ওনার, 9খানা স্টিচ। বম্মা এরকম চোখের সামনে, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই নিচে খাওয়া দাওয়া করলো, তো বলে না যে এঁঠো বাসন রাখে না, তো বম্মা আর মা মিলে তাড়াতাড়ি ওগুলো পরিষ্কার করে নিল, জল টল দিয়ে একটু পরিষ্কার করে রাখলো, সকালবেলা লক্ষ্মী দিয়ে আসবে, লক্ষ্মী দিয়ে কাজটা করে দেয়। তো বম্মা বললো আমি তোর সাথে ঘুমাবো, ঠিক আছে। তো বম্মা আমার সাথে ঘুমাবে, বম্মা ওই ছোট্ট ছোট্ট চৌকাঠ গুলো হয় না, পুরোনো যে ছোট ছোট চৌকাঠ গুলো, ওখান থেকে একটা হোঁচট মতো খেয়ে সিঁড়িতে যে বম্মা পড়লো, পুরো থুতনিটা বম্মার ফেটে বেরিয়ে গেল, রক্ত, গুরুর কাছটা বম্মার কেটে গেল, ঠিক আছে। টোটাল 9টা সেলাই বম্মার মুখে। ওগুলো কমপ্লিট করতে করতে বেজে গেল রাত্রির 1টা।
ঠিক আছে। আর বম্মা তো একদমই অসুস্থ, বম্মা শুয়ে পড়লো জেঠুর সাথে যেখানে শুতো। ঠিক আছে। এবার আমার সিচুয়েশনটা ভাবো, আমি তো জানতাম যে আজকে আমাকে কেউ বাঁচাবে, আজকে আমি কারোর সাথে থাকবো। ঠিক আছে। আমি ভাবছি কি, আবারও ভাবছি যে মাকে ডেকে নি। ঠিক আছে। তো তারপর ভাবছি যে না থাক, সারাদিন অনেক কাজকর্ম করে, ঘুমোচ্ছে ঘুমোক, থাক ডাকবো না, এত কিছু হয়েছে। সেম ওই রাত্রেবেলা আমি কানের কাছে হুইসপারটা প্রপারলি শুনেছি, কেউ তোকে বাঁচাতে পারবে না, আমি তোকে নেবই, আমি তোকে নিয়ে যাবই। মানে ঠিক এইভাবে আমাকে বলছেন, আমি তোকে নিয়ে যাবই, কেউ তোকে বাঁচাতে পারবে না, তুই যাদেরকে আনবি তাদেরই ক্ষতি হবে। এবার ওটা আমার মাথায় বসে গেল যে এবার যদি আমি কাউকে ডাকি বা বলি আমার পাশে শো, তাহলে তার সাথে তো এরকম করবে, তাহলে তার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় আমি রেসপন্সিবল হয়ে গেলাম সেটার জন্য। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা থাকে না, টেস্ট পরীক্ষাটা মানে একটা গোটা বছর আমি এগুলো ফেস করেছি টানা। ঠিক আছে। তো মাধ্যমিক দিলাম, তো তখন আর কি মানে আমি স্কুলে 90% যাইনি। ঠিক আছে। ওই শুধু এক্সাম দিতে গেছি, আমার মাধ্যমিকের রেজাল্ট হওয়ার কথা ছিল একরকম, আমি ওই ভালোভাবে পাশ করেছি, কিন্তু আমার অন্যরকম এক্সপেকটেশন ছিল সবার। ঠিক আছে। এবার আমার একটা বান্ধবী ছিল অলিভ্রিনা বলে, ও এখনো রয়েছে, ও আমাকে বলছে যে অপু তোর গায়ে গুলো কিসের দাগ রে, তোকে কি কাকু মারে? আমি বলছি তুই তো জানিস আমার কেউ মারে না, বাবার বকাটাই যথেষ্ট। বলছে যে, আমি বলছি যে তাহলে তোর এগুলো কি হয়েছে? আচ্ছা ও হয়েছে। আমি ভাবছি বম্বার যেটা হয়েছে যদি ওরও হয়, ওকেও যদি কিছু করে দেয়। ঠিক আছে। এবার সব থেকে বড় ব্যাপার, বাড়িতে লিজা আছে, রাজা আছে, কালু আছে, পুটু আছে, কেউ তো একবার চিৎকার করবে। ওরা অঘোরে ঘুমোতো, অঘোরে ঘুমোতো। কেউ যদি বাড়িতে ঢোকে ওরা তো মানে রাস্তার পাশ থেকে কেউ গেলেও রেগে যায়। ওরা অঘোরে ঘুমোতো, কোনো রকম চিৎকার নেই, কোনো রকম চিৎকার আর আমি একদিনকে কি করলাম, আমার হঠাৎ করে মনে হলো যে আজকে ওরা আমার ঘরে ঘুমোক, ওর বাবা আমার ঘরে ঘুমোতো। আমি রাজাকে আর লিজাকে নিয়ে এসেছি আমার রুমে। ঠিক আছে। তো রাজা আর লিজা দুজনই মানে খাটের একটা কোনায় লিজা শুয়ে আছে আর রাজা নিচে শুয়ে আছে। ঠিক আছে। এবার একটা ওই যে তোমাকে বললাম 2:15 থেকে 2:25, ওই যে পার্টিকুলার টাইমটা, ওই টাইমে আমার নিজে থেকেই ঘুম ভেঙে যেত। আমি জানতাম যে কিছু একটা খারাপ এই টাইমটা হবে আমার সাথে। লিজা মানে ভয় পেয়ে কুই কুই করে কাঁদে না, এরকম ধরনের একটা ব্যাপার, মারাত্মক ভাবে কাঁদতে শুরু করলো, মানে এমনই চিৎকারটাও শুরু করলো যে মানে বলার মতো না। আর রাজাও সেই দরজায় গিয়ে আঁচড়াচ্ছে, মানে আমার ঘর থেকে বেরোবে আর কি। ঠিক আছে। তো আমি ওদেরকে না খুলে দিলাম দরজাটা, যে ঠিক আছে চলে যাক, অ্যাটলিস্ট ওরা ভয় পাচ্ছে যদি ওদের কিছু হয়ে যায়। কেন আমি ওদের তো আর নিজের বাড়ির কুকুরের মতো ট্রিট করি না, নিজের বাচ্চার মতনই ট্রিট করতাম। শেষ করবার আমার হাতটাকে না মুচড়ে ধরেছে, আমার বা হাতটাকে মুচড়ে ধরেছে। ঠিক আছে। আর এত বাজেভাবে মুচড়ে ধরেছে যে আমি হাতটা ছাড়াতে পারছি না, আমি কিছু করতে পারছি না, মানে মুচড়ে ধরে আমাকে মানে এমন বাজেভাবে মুচড়ে ধরেছে হাতটা আমার, আমি ঘুরতে পারছি না কোনো রকম, আমি মুখটা যে দেখবো আমি দেখতে পাচ্ছি না। আমি সেদিনকে ঠিক করেছিলাম যে এত কিছু তো আমার সাথে হচ্ছে, এত কিছু তো আমি ফেস করছি, আমি আজকে দেখবো কে কেমন দেখতে, আমি একটু দেখবো। ঠিক আছে। এবার আর ঠাকুরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো পুজোয় আমাকে তুমি দেখবে না, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার ভালো লাগছে না। আমি একটা ঘরের মধ্যে সারাদিন একা বসে আছি, নিজের পড়া পড়লে পড়ছি, খেলাধুলা ছেড়ে দিলাম, খেলতে যাওয়া বন্ধ করে দিলাম, কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই। বন্ধু বান্ধবরা যদি বলছে যে আসছি তোদের বাড়িতে, না না আসার দরকার নেই, এখন আসিস না, ভালো লাগছে না, সবার থেকে ডিটাচ হওয়া স্টার্ট করে দিলাম। আমি বেয়ারলি বাবা মার সাথে 2-3 বার কই মা খেতে আয়, আসছি, বাবা পড়াশোনাটা করছিস কিনা। এমনি তো আমাদের বাড়িতে বাবা জেঠুদের সাথে অত বেশি গল্প বা অত বেশি ইয়ার্কি ঠাট্টা ওরকম নেই আমাদের বাড়িতে। ওই টুকটাক, এখন তো অনেক ফ্রি হয়েছে, ওই টুকটাক কথাবার্তার মধ্যেই হতো। সব থেকে খারাপ সিচুয়েশন যখন হলো সেটা হচ্ছে এটা, যে দুজন মিলে যখন খারাপ ভাবে অত্যাচারটা শুরু করলো। ঠিক আছে। মানে আমি একটা মেয়ে হয়ে তোমাকে বলছি,
কোনো মেয়ের জীবনে যেন এরকম দিন না আসে, কোনো মেয়ের জীবনে যেন এরকম দিন না আসে। ওটাকে মানে ভাবতে পারছো যে একজন ওরকম নোংরামিটা করলো, আমার যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে আর একজন ওই নোংরামিটা করা শুরু করলো আমার সাথে। ইভেন তোমাকে আমি কি বলবো, ধরো আমাকে কেউ আঁচড়াচ্ছে, ঠিক আছে, মুখে বা গালে, মারপিট হচ্ছে কারোর সাথে, আমার মুখে গালে বুকে এরম ধরনের জায়গায় হবে তো, যদি আমার কারোর সাথে মারপিট হয়, বা লিজারা যাকে কোলে নিতে গিয়ে ধরো আমার আঁচড়টা লেগে গেছে, নিশ্চয়ই পিঠে আমার আঁচড়টা লাগবে না? ওই আঁচড়টা তুমি মানে দেখলে বুঝতে পারতে যে মানে এখন তো অ্যাডাল্ট, এখন তো বড় হয়েছে, এখন তো জিনিসগুলো বুঝতে পারি। ওই কি বলবো তোমাকে, ওই সেক্সুয়াল প্লেজারের সময় যখন খিঞ্চে বা আঁচড়ে যেভাবে ধরে, ওই সেম ওই আঁচড় গুলো। ক্লাস 11টা আমার মিস হয়ে গেল, ক্লাস 11 আমি ভর্তি হলাম না। না আমি পারছি না, তুমি আমাকে না, এক্সপিরিয়েন্সটি এখানেই শেষ নয়, এর অনেকটাই এখনও বাকি আছে। যেহেতু এই এক্সপিরিয়েন্সটা খুবই সেন্সিটিভ এবং খুবই ইমোশনাল, সো আমরা ঠিক করেছি যে এই এক্সপিরিয়েন্সের পরবর্তী অংশটা মঙ্গলবার বেলা 11টার সময় প্রকাশিত করব। শনিবার নয়, মঙ্গলবার ঠিক বেলা 11টায় প্রকাশিত করব। সো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই এক্সপিরিয়েন্সের পরবর্তী যে অংশ অনেক রহস্যময় সেটি আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সো দেখা হচ্ছে সামনের মঙ্গলবার ঠিক বেলা 11টায়, শুধুমাত্র ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গলে।